সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আপনাকে যে আলোচনা যেতে চাই যে আমরা মার্চে আছি, সেই জায়গা থেকে আমাদের মুক্তি সংগ্রাম মুক্তিযুদ্ধের সঙ্গে আপনার সম্পৃক্ততা জড়িয়ে পড়া অবশ্যই দলের সঙ্গে সঙ্গেই, সেই জায়গা দিয়ে আলোচনাটা এগিয়ে নিতে চাই। আপনি যদি শুরু করেন। মার্চ মাসটা হঠাৎ করে উদয় হয়নি, এটা দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় কিন্তু জাতি এসে পৌঁছেছিল সেই মার্চ মাসে। অনেক সময় বলা হয়ে থাকে আমাদের মুক্তিযুদ্ধ হলো 9 মাসের একটা ব্যাপার, কিন্তু কথাটা ঐতিহাসিক বিবেচনায় সঠিক না। আমাদের ছোট ফ্রেমে দেখার ব্যাপার না। এবং মুক্তিযুদ্ধ কেবলমাত্র একটা সশস্ত্র আন্দোলনের একটা পর্ব এইভাবে ভাবাটাও ঠিক না। এটা দীর্ঘকালীন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সংগ্রামের ধারাবাহিকতায় সমস্ত কিছু এসে মিলিত হয়ে তার শীর্ষবিন্দু যেটা সৃষ্টি হয়েছিল সেটাই হলো 1971 সালে মার্চ। 9 মাস, মার্চ থেকে শুরু করে 9 মাসের ঘটনাবলী পর্যন্ত। আমরা দেখতে পাই যে মার্চ মাসের যে তাৎক্ষণিক যে পটভূমিটা সেটা রচিত হয়েছিল এইভাবে যে আইয়ুব মোনায়েমের বিরুদ্ধে আমরা সংগ্রাম শুরু করেছি মার্শাল ল জারি হওয়ার পর থেকেই, 1958 সালের পর থেকেই এটা একটু তীব্রতা অর্জন করে 1962 সালে যখন ছাত্ররা একটা বিদ্রোহে নেমে পড়ে, এবং তারপরে ধারাবাহিকভাবে একটা তীব্র সংগ্রাম চলতে থাকে। এবং এই সময়কালে বাঙালির স্বায়ত্ত শাসনের দাবিতে নতুন করে একটা আন্দোলন শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বায়ত্ত শাসনের দাবিটাও নতুন না। আমাদের 1954 সালে যখন যুক্তফ্রন্ট গঠিত হয় তার যে 21 দফা কর্মসূচি ছিল সেটার ভিতরে একটা অন্যতম দাবি ছিল যে স্বায়ত্ত শাসন, এবং সেখানে বলা ছিল যে 3টা বিষয় কেন্দ্রের হাতে থাকবে, প্রতিরক্ষা, মুদ্রা এবং পররাষ্ট্রনীতি, আর বাকি সব বিষয় প্রদেশগুলোর হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে। এবং সেইটাকেই আরো তীব্র করে, আরো সুস্পষ্ট করে 6 দফা উত্থাপন করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিংবা আরো আগে যদি বলেন, যখন দেশ ভাগ হলো, পাকিস্তান সৃষ্টির পর থেকেই কমিউনিস্টরা কিন্তু আওয়াজ তুলেছিল ইয়ে আজাদি ঝুটা হ্যায় লাখো ইনসান ভুকা হ্যায়, এবং তারপরে কমিউনিস্টদের উপরে নেমে এসেছিল তীব্র দমন নীতি এবং নির্যাতন, এবং একটা কৃত্রিম রাষ্ট্র বেশি দিন টিকে থাকতে পারে না, এইসব কথা বলেছিল। ভাষার সংগ্রাম হয়েছে, কৃষকের লড়াই হয়েছে, তেভাগা আন্দোলন হয়েছে, টঙ্ক আন্দোলন হয়েছে, আমাদের শ্রমিকদের ট্রেড ইউনিয়ন আন্দোলন, বড় বড় সংগ্রাম সংগঠিত হয়েছে, ছাত্ররা শিক্ষানীতির দাবিতে আন্দোলন করেছে, তারপরে 6 দফার আন্দোলন, এবং সেইটার পটভূমিতে সবগুলো দাবিকে একত্রিত করে ঐতিহাসিক 11 দফা দাবিনামা রচিত হয়। এবং সেইটাকে অবলম্বন করে ছাত্রদের একটা অভ্যুত্থান, এবং ছাত্রদের নেতৃত্বে সেই অভ্যুত্থানে ব্যাপক জনগণ অংশগ্রহণ করে, এবং সেই গণ অভ্যুত্থানে আইয়ুবের পতন হয়। কিন্তু আইয়ুব ক্ষমতা জনগণের হাতে সমর্পণ করা সম্ভব হয়নি, কারণ ক্ষমতা নিয়ে নেয় ইয়াহিয়া খান। কিন্তু ইয়াহিয়া খান ক্ষমতা নিলেও গণ আন্দোলনের যে দাবি সেটাকে তিনি অস্বীকার করতে পারেন না। তিনি বলেন যে আমি অতি দ্রুত ইলেকশন দিয়ে ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের হাতে ছেড়ে দেব। এবং এই কথা বলে 70 সালে যে নির্বাচন হলো তখন একটা বিতর্ক হয়েছিল যে আইয়ুব খানের আমলে আমাদের এখানে প্যারিটি থিওরির ভিত্তিতে যে 150 আসন পূর্ব পাকিস্তানে, 150 আসন পশ্চিম পাকিস্তানে, প্যারিটি, সংখ্যাসাম্য। কিন্তু আমাদের আগাগোড়া এবং গণতন্ত্র সম্মত যে দাবি সেটা হলো যে 1 লোক 1 ভোট এবং অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ যেটাকে বলে। তো বাংলাদেশের বা তৎকালীন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি, আমাদের আসন সংখ্যা বেশি হবে, এবং সেই দাবি ইয়াহিয়া খান মেনে নিতে বাধ্য হয়, এবং সেই অনুযায়ী 70 সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং সেই নির্বাচনে জনগণের কাছে বঙ্গবন্ধু একটা ম্যান্ডেট চাওয়ার জন্য আবেদন করেন, দেওয়ার জন্য জনগণের কাছে আহ্বান করেন, এবং তিনি বলেন যে এইবার বাঙালির অধিকার প্রতিষ্ঠা করতে হবে, 10টা নেতা থাকলে হয় না, একটা নেতা থাকতে হবে। তো তখন বঙ্গবন্ধুর যে ক্যারিজমা এবং তার যে ভূমিকা, যদিও এই আওয়ামী লীগ সারওয়ারদির নেতৃত্বে একসময় বলেছিল যে 98% অটোনমি হয়ে গেছে, কিন্তু সারওয়ারদির মৃত্যুর পর দলের নেতৃত্ব যখন বঙ্গবন্ধুর হাতে চলে আসলো তখন তিনি এই দাবিতে আরো সোচ্চার হয়ে উঠলেন, এবং তিনি একটা ম্যান্ডেট পেয়ে গেলেন, এবং গোটা পাকিস্তানে তিনি অ্যাবসলিউট মেজরিটি এবং
তৎকালীন পূর্ব পাকিস্তানে বা যেটা আমাদের বাংলাদেশ, সেইখানে শতকরা 98% বেশি আসন তা আওয়ামী লীগের হাতে চলে গেল আর কি। তো এইটা ছিল একটা খুবই পরিষ্কার গণরায়, এবং এই গণরায় অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করা উচিত। ইয়াহিয়া খান প্রতিশ্রুতিবদ্ধ, ৩রা মার্চ অ্যাসেম্বলির বৈঠক হওয়ার কথা, এবং এটা পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় সেটা অনুষ্ঠিত হওয়ার কথা। ১ মার্চ ঘোষণা আসলো যে পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হয়েছে। এর আগে থেকে আমরা টের পাচ্ছিলাম যে ষড়যন্ত্র হচ্ছে। এবং আমার মনে আছে এখনো 1969-এর গণ অভ্যুত্থানের পর আমাদের পার্টির নেতা আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে আসা কমরেড মনি সিং আমাদের উদ্দেশ্যে একটা বক্তৃতায় তিনি বলেছিলেন যে এইটা হলো ড্রেস রিহার্সাল, আরো বড় সংগ্রাম অপেক্ষা করছে। এবং 70-এর নির্বাচনের পর সেই ষড়যন্ত্রের মুখে আমাদের পার্টি, গোপন পার্টি, সেইখান থেকে আমাদেরকে বলা হয়েছিল যে আর্ম স্ট্রাগল ইজ ইন দ্য এজেন্ডা, এটা এজেন্ডায় চলে আসছে, এই কথা মনে রেখে তোমরা চলবে। এবং এই রকম একটা পটভূমিতে যখন 1 মার্চ এই ঘোষণাটা আসলো, বাঙালি জাতি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আমাদের এখানকার সংগ্রামটা পরিচালিত হচ্ছিল মূলত 2টা ধারায়। একটা হলো বাঙালি জাতীয়তাবাদী ধারা, তার নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ। আরেকটা হলো বামপন্থী ধারা, তার নেতৃত্বে কমিউনিস্ট পার্টি, ন্যাপ, ছাত্র ইউনিয়ন ইত্যাদি। আমি তো বামপন্থী ধারার প্রতিনিধি। কিন্তু সমস্ত আন্দোলনগুলো এক স্রোতে এসে মিলিত হলো। এই যে এক স্রোতে এসে মিলিত হলো, সেই জায়গায় কি বামের স্রোতটা একটু মানে দেরিতে এসে মিলিত হলো কিনা, বা তার মধ্যে ছিল কিনা, এই জায়গাটা আমি শুনবো একটু বিরতি থেকে। স্রোতের কথা বলছিলাম, আমি বললাম যে মানে বাম ধারা একটু ওই স্রোতটা একটু দেরিতে এসে কুলে ফেললো কিনা। না, আমি বলছিলাম যেটা যে বাংলাদেশের রাজনীতিতে এটা 2টা মূল স্রোতধারা ছিল। আচ্ছা। এবং যেটা নাকি জাতীয়তাবাদী ধারা, সেটা মধ্যবিত্ত নেতৃত্বাধীন আওয়ামী লীগ দ্বারা পরিচালিত হতো, এবং সেটারও উত্থান পতন আছে। একসময় মৌলানা ভাসানীর নেতৃত্বে একরকম, সারওয়ারদের নেতৃত্বে আরেক রকম হয়ে গেল, সারওয়ারদের পরে আবার বঙ্গবন্ধুর নেতৃত্বে আরেক রকম হলো। হয়তো বর্তমান সমসাময়িক পর্যালোচনা করলে পরে এখন আওয়ামী লীগ আবার কোন দিকে গেছে সেটা আরেকটা আলোচনার বিষয়, আজকে আমরা সেই আলোচনায় নিশ্চয়ই যাব না। কিন্তু বামপন্থীদের ভিতরে আগাগোড়াই কিন্তু জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে তারা সবসময় সরব ছিল এবং সোচ্চার ছিল। ওর জন্য পাকিস্তানি শাসক গোষ্ঠী তাদের উপরেই হামলাটা চালিয়েছিল প্রথম। ভাষা আন্দোলন সম্পর্কে কেবলমাত্র পাকিস্তানি শাসক না, আমেরিকার সিআইএ রিপোর্ট, যেগুলো গোপন রিপোর্ট এখন বের হয়েছে, সেখানে বলা হয়েছে এটা কমিউনিস্টদের ষড়যন্ত্র। 1952 সালের সেই ঘটনা সম্পর্কে তাদের রিপোর্ট, অফিসিয়াল রিপোর্ট। সুতরাং তাদের ভূমিকাটা আগাগোড়াই এইদিকে ছিল। একটা সময় সারওয়ারদি সাহেব যখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার হয়ে গেলেন, তখন তিনি যুক্তফ্রন্টের 21 দফার স্বায়ত্তশাসনের দাবি সম্পর্কে বললেন যে 98% অটোনমি হয়ে গেছে, তোমরা আর অটোনমি নিয়ে আর চিল্লাচিল্লি করো না, হয়ে গেছে 2% বাকি, 1% আমি করে দেবো, পিআই এর হেডকোয়ার্টার ঢাকায় নিয়ে আসবো, আর বাকি আরেক পার্সেন্ট থাকে, ওইটাতে আমি বাঙালির প্রতিনিধি, এখন প্রাইম মিনিস্টার, আমাকে দিয়ে এই বাকিটা পূরণ হয়ে যাবে। এইসব বিষয় নিয়ে মতবিরোধের কারণে আওয়ামী লীগ থেকে মৌলানা ভাসানীর নেতৃত্বে ন্যাপ নামে সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং আপনারা যদি দেখেন তাহলে 60-এর মধ্যভাগ পর্যন্ত, তখন পর্যন্ত বামপন্থীরাই কিন্তু বাঙালির অধিকার প্রতিষ্ঠার চ্যাম্পিয়ন। কিন্তু 60-এর মধ্যভাগে কতগুলো ঘটনা ঘটলো। একটা হলো যে কমিউনিস্ট আন্দোলনে একটা বিভাজন সৃষ্টি হলো, মস্কো পিকিং, যার ফলে ছাত্র ইউনিয়নটা ভাগ হয়ে গেল, কৃষক সমিতি ভাগ হয়ে গেল, পার্টিও ভাগ হয়ে গেল, ন্যাপ ভাগ হয়ে গেল। সুতরাং তাদের একটা শক্তিহানি ঘটেছিল। দ্বিতীয়ত, তাদের ভিতরে একটা অংশের ভিতরে এক ধরনের চিন্তা আসলো যে আইয়ুব খানের ভিতরে বোধহয় একটু সাম্রাজ্যবাদী বিরোধী উপাদান সৃষ্টি হয়েছে, কারণ চীনের সঙ্গে বন্ধুত্ব করছে। ওর জন্য তাদের কেউ কেউ এরকম মতবাদ নিয়ে আসলো যে আমাদের এখন এমন পলিসি চালানো উচিত যার ফলে আইয়ুব খানের যাতে কোনো ডিস্টারবেন্স না হয়, ডোন্ট ডিস্টার্ব আইয়ুব থিওরি। আচ্ছা, এই থিওরি তারা দিল, এবং একটা টোটাল কনফিউশনের ভিতরে রাজনৈতিক দ্বিধা তৈরি হয়ে গেল। এবং বঙ্গবন্ধু যখন 6 দফা দিলেন, তখন কেউ কেউ বলা শুরু করলো যে এটা সিআইএ এর দলিল এবং এটা কোনোভাবে সমর্থন করার যোগ্য না। আমরা যারা কমিউনিস্ট পার্টির সঙ্গে যে জড়িত ছিলাম, আমরা পার্টিকে জিজ্ঞেস করলাম এবং আমাদেরও এই অভিমত ছিল। তারা বলল যে 6 দফা ন্যায্য দাবি, এটা সমর্থন করা উচিত, তবে এটা মুক্তি সনদ নয়। আচ্ছা, এটার সঙ্গে আরো দাবি যোগ করলে সেটা মুক্তি সনদ হবে। সেটা মানে মানে আংশিক। হ্যাঁ, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের দাবি আছে, স্বায়ত্তশাসনের দাবি আছে।
কিন্তু সাম্রাজ্যবাদের বিরোধী দাবি না থাকলে, শ্রমিক কৃষকের শোষণ মুক্তির দাবি না থাকলে এটাকে মুক্তি সনদ বলা যায়। মানে এবং আমি নিজে এটা অনেকের হাতে জানে না, 7ই জুনের যে হরতাল হয়েছিল সেদিন পার্টিকে জিজ্ঞেস করেছিলাম যে কি করতে হবে, পার্টি বলেছিল জনতার সঙ্গে থাকো। আমি জনতার সঙ্গে থেকে পিকেটিং করেছি, হরতাল করেছি। আমাকে পেছন থেকে পুলিশ ধরে নিয়ে সামারি কোর্টে 1 মাসের সাজা দিয়ে জেলখানায় পাঠিয়ে দিল। এই প্রথম আমার জেল জীবন 1966 সালের 7ই জুন। সুতরাং 7ই জুনে আওয়ামী লীগের লোকরা অ্যারেস্ট হয়েছে, আমি খুব বেশি ছাত্রলীগের নেতাদেরকে সঙ্গে পাইনি, কিন্তু আমরা ছাত্র ইউনিয়নের 3 জন আমরা সেই দিন কিন্তু অ্যারেস্ট হয়ে গিয়েছিলাম। আমাদের মনোভাবটা এরকম ছিল, কিন্তু কথাটা এটা না। কথাটা হলো যে আমরা বিভক্ত হয়ে গেলাম, দ্বিতীয়ত একটা রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্বের ভেতরে পড়ে গেলেন একটা অংশ, যার ফলে যেটা ছিল অগ্রবর্তী ভূমিকা সেটা অগ্রবর্তী ভূমিকা না থেকে শ্লথ হয়ে গেল এবং এটা একটা সহযোগী এবং শক্তিশালী সহযোগী ভূমিকা পালন করে। তবে এটা কেবলমাত্র বাহ্যিকভাবে কে কোন ব্যক্তির নেতৃত্বে জিনিসটা পরিচালিত হচ্ছে এইটার সঙ্গে আপনাকে বিশ্লেষণ করতে হবে যে আমাদের মুক্তিযুদ্ধটা যে একটা র্যাডিক্যাল কিংবা একটা বামপন্থী প্রগতিশীল উপাদান সমৃদ্ধ হতে পারলো, সেটা আমি বলবো এককভাবে বামপন্থীদের কৃতিত্ব। কারণ এটা কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের রূপ নেয়নি, যেটা নিয়েছিল বায়াফ্রার স্বাধীনতা ঘোষণা করে এবং সমস্ত দুনিয়া বলল যে এটা অন্যায়, কেননা কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বিশ্ব সম্প্রদায় সমর্থন করবে না। কিন্তু আমরা বাংলাদেশের আন্দোলন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল না, এটা ছিল জাতীয় মুক্তি আন্দোলনের ধারায় একটা ঐতিহাসিক সংগ্রাম। এবং সেই কারণে সমস্ত বিশ্ব সম্প্রদায়, বিশেষ করে প্রগতিশীল দুনিয়াকে আমাদের এটা বোঝানো সম্ভবপর হলো যে বিশ্ব সাম্রাজ্যবাদের যে অক্টোপাসের বন্ধন, সেইখান থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সংগ্রাম করছি। দ্বিতীয়ত আমরা বুঝাতে পারলাম যে জনগণের রায়ে যে ডেমোক্রেটিক ওপিনিয়ন রিফ্লেক্টেড হয়েছে সেইটা দেশ স্বাধীন না করলে আমরা বাস্তবায়ন করতে পারছি না। সুতরাং এইটার মানে যৌক্তিকতা আমাদের বিশ্ব সম্প্রদায়ের সামনে উপস্থাপন করা সম্ভব হলো। এবং তৃতীয়ত মানুষের পিছিয়ে থাকা অংশ, যাদের ভেতরে তখনও পাকিস্তান সম্পর্কে সামান্য যদি মোহ থেকেও থাকে, সেই সামান্যতম মোহটাও কেটে গেল এই মার্চের 1 তারিখের ঘটনা এবং তার পরবর্তীকালে যে ঐতিহাসিক অসহযোগ আন্দোলন এবং সর্বশেষ শেষ পেরেকটা ঠোকা হলো যখন 25শে মার্চ গণহত্যার ক্র্যাকডাউন করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার অভিযানে যখন পাক সেনাবাহিনী নেমে গেল, তখন সমস্ত মানুষের অন্তর থেকে একেবারে পিছিয়ে পড়া শেষ মানুষের মন থেকেও কিন্তু পাকিস্তান নিশ্চিহ্ন হয়ে গেল। তখন আর কেউ আমাদের মুক্তিযুদ্ধের বিজয়কে ঠেকিয়ে রাখার কোন সুযোগ তখন সেই জায়গা থেকে 26শে মার্চের পর বাংলাদেশের বিজয় এলো। কিন্তু আপনি বলছিলেন যে 60-এর মধ্য 60-এ এসে বিভক্ত হয়ে গেল বামপন্থী বাম শক্তি, সেই যে বিভক্ত হয়ে গেল এবং শ্লথ হয়ে গেল হতে হতে এখন এবারে তার কারণে কি বাংলাদেশে যে বাম রাজনীতির যে গতিশীলতা, বাম রাজনীতির পিছিয়ে পড়া থেকে তারা সামনে আসতে পারলো না? দেখুন, এটা একটু শুনবো সমস্যাগুলো আমি বিরতিতে যাচ্ছি। আপনি বলছিলেন যে বলছিলাম যে যখন শক্তি বিভক্ত হয়ে গেল তারপর শ্লথ হয়ে যাওয়া, পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে বাম শক্তি একটু মানে গতিশীলতা দেখা যায়নি রাজনীতিদের অবস্থা। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা একটা ইতিহাসের প্রেক্ষাপটে আমাদের জিনিসটা দেখলে পরে সম্ভবত এই সিদ্ধান্তে আসতে হয় যে এই ভূখণ্ডে বামপন্থী আন্দোলন কতগুলো ঐতিহাসিক ভুল করেছে। আচ্ছা। এবং এটাকে ইংরেজিতে বললে মিসড অপরচুনিটিস। আচ্ছা। কতগুলো সুযোগ নষ্ট করেছে, অসাধারণ সুযোগ তারা হারিয়েছে। আচ্ছা। যেমন আমরা ব্রিটিশ আমলটা যদি দেখি, তখন যে কংগ্রেস মুসলিম লীগের যে মারামারি কাটাকাটি হচ্ছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে পরিস্থিতিটা উদ্ভব হলো, তখন নৌ বিদ্রোহ সংগঠিত হচ্ছে এবং ভেতর থেকে সব বিদ্রোহের জায়গাগুলো অগ্রসর হচ্ছে। সেই সময় কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য বামপন্থীরা যদি একসঙ্গে মিলিতভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট পজিশন নিয়ে তারা জ্বালাতো, তাহলে পরে দেশ ভাগ হতো না এবং একটা আমরা শক্তিশালী আন্দোলনের ভেতর দিয়ে আমরা অগ্রসর হতে পারতাম। এবং এই জায়গাটা হয়েছে আরো একটা কারণে, কংগ্রেসের প্রতি যে নীতি, সেই নীতিটা সবসময় সঠিকভাবে পরিচালিত হয়নি।
যেমন সুভাষ বোসের সঙ্গে যে সম্পর্কটা রক্ষা করলে পরে হয়তো অনেক রকম ভিন্নভাবে ইতিহাস রচিত হতো, সেটা না করে কংগ্রেসের নেহেরু, গান্ধী এই চক্রটার সঙ্গে তারা সম্পর্কটাকে বেশি গুরুত্ব দিয়েছিল। এবং তার পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও যদি আমরা দেখি, তাহলে পরে প্রথম দিকে একটা বামপন্থী হঠকারী ভুল সৃষ্টি হওয়ার ফলে জনগণের থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে সেইটা থেকে আবার তারা কিন্তু পুনরুদ্ধার করতে সক্ষম হলো। কিন্তু তার পরবর্তীকালে আমরা দেখতে পাই যে সেটা যে 90 মানে 80 এর দিকে কিছুটা, আরো আগের কথা বলছি আমি, 50-60-এর এই স্বাধীনতা মানে 48 এর পরে, 48 এর পরে, আচ্ছা, দেশ ভাগের পর, হওয়ার পর। তো সেই সময় তারা প্রবল আক্রমণের মুখে নিজেকে রক্ষা করাটার ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে অনেকাংশে তারা এই মধ্যবিত্ত দল বা বুর্জুয়া দলগুলোর উপরে একটু নির্ভরশীল হয়ে যায়। এবং এই নির্ভরশীলতা, ঐক্যটা প্রয়োজন। এবং সেই ব্যাপারে বামপন্থীদের ভূমিকা সঠিক ছিল, এবং এইটা অনেকে বলে যে ভুল ছিল, এটা আমি বিশ্বাস করি না, সেটা সঠিক ছিল। কিন্তু ঐক্য করা এক জিনিস, আর নির্ভরশীল হয়ে যাওয়া হলো আরেক জিনিস। আওয়ামী লীগ যখন মধ্য বাম পজিশনে ছিল, লেফট অফ সেন্টার ছিল, তখন আওয়ামী লীগের সঙ্গে তাদের দূরত্ব ছিল বেশি। এখন আওয়ামী লীগ চলে এসেছে রাইট অফ সেন্টার, এখন তারা কিন্তু তাদের নিকটবর্তী হয়েছে। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে আপনারা আওয়ামী লীগের কাছের দল না বিএনপির কাছের দল? আমরা এটা পরিষ্কার করে বোঝানোর জন্য বলি যে দেখেন, আওয়ামী লীগ আর বিএনপি থেকে দূরত্ব মেপে কমিউনিস্ট পার্টি তার নীতি নির্ধারণ করে না। আমরা দেশের প্রয়োজনে, মুক্তিযুদ্ধের চেতনায় এইটা অনুযায়ী যা করা দরকার আমরা সেই অনুযায়ী চলি। ক্ষমতার গোলপোস্টে যেতে লেফট উইং এর কাজে লাগানো হয়নি। ক্ষমতাটা তো হলো আরেকটা প্রশ্ন, ক্ষমতাটা আরেকটা প্রশ্ন। আচ্ছা, কিন্তু আমি রাজনৈতিক পলিসির জায়গা থেকে, নীতির জায়গা থেকে আমি নিজের পলিসিতে থাকবো। আওয়ামী লীগ আর বিএনপি ঠিক করবে যে সে আমার কতটা কাছে থাকবে আর কতটা দূরে থাকবে। ওর জন্য আমরা ওদের সঙ্গে দূরত্ব মেপে আমাদের নীতি নির্ধারণ করি। আপনারা বলছেন আপনাদের অবস্থান ঠিকই আছে, আপনারা সরেননি। আওয়ামী লীগ সরে গেছে। আচ্ছা, আপনাদের কাছ থেকে আওয়ামী লীগ সরে গেছে। আওয়ামী লীগ সরে গেছে, এটা খুবই স্পষ্ট। 4 রাষ্ট্রীয় মূলনীতির সেই জায়গাগুলোতে দেখবেন সমাজতন্ত্র তো বিসর্জন দিয়ে বসে আছে। কারণ খোলা বাজার, মুক্ত বাজার অর্থনীতি এবং যুক্তি দেখাচ্ছে যে দুনিয়া বদলে গেছে, ওর জন্য আমাদেরও বদলাতে হবে। আমি এই যুক্তি একেবারেই গ্রাহ্য মনে করি না। দুনিয়া বদলায় যেতে পারে, কিন্তু একটা আদর্শের জন্ম হয় জনগণের সংগ্রামের ভেতর দিয়ে। নতুনদেরকে কতটা উজ্জীবিত করতে পারছেন? আপনি দেখেন চতুর্দিকে যত আন্দোলন হয় ঢাকা ইউনিভার্সিটিতে, ছাত্রদের ভেতরে, যুব সমাজের ভেতরে, সেই আন্দোলনগুলোর নেতৃত্ব করছেন কারা? লিটন নন্দী, মানবেন্দ্র দেব, সবাই হলো ছাত্র ইউনিয়নের নেতা। এই যে যৌন নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন হলো, কারা করলো? শামসুন নাহার হলের আন্দোলন কারা করলো? 1/11 বিরুদ্ধে যে আন্দোলন তখন হলো ছাত্রদের, তার নেতৃত্ব করেছে কারা? আজকে যুব সমাজের ভিতরে দেখেন, তারা একটা অসাধারণ একটা স্লোগান বের করেছে, এবং খুবই জনপ্রিয় স্লোগান, ঘুষ ছাড়া চাকরি চাই। সমস্ত জায়গায় একটা আলোড়ন তুলে ফেলেছে। আপনি বলছেন যে প্রতিবাদের জায়গাটা আপনারা ধরে রেখেছেন। প্রতিবাদের জায়গাটা, মানুষের সংগ্রামের জায়গাটা, মানুষ সব বিষয়ে আশা হারিয়ে ফেলে। আর আপনি বলছেন যে মানে যারা অন্য একটি অংশ যাদের কথা বলছেন, তারা ক্ষমতার কাছাকাছি চলে গিয়েছে, তারা আর এই প্রতিবাদের মধ্যে নেই, মানে বামের অপর অংশ। সেইটা একেবারে ইয়েস নো করে বলা একটু মুশকিল। আচ্ছা, কেননা তাদের নেতৃত্ব হয়তো একরকম ভাবে, কর্মী বাহিনী হয়তো আরেক রকম ভাবে। আচ্ছা, সুতরাং এইটা একটা, আপনাদের নেতৃত্ব এবং কর্মী বাহিনীর মনস্তাত্ত্বিক জায়গায় মানে একই জায়গায় আছে। অবশ্যই আমাদের পার্টির জায়গা থেকে যদি বলেন, তাহলে পরে এই ব্যাপারে আমাদের খুবই স্পষ্ট ঐক্য গোটা পার্টির ভেতরে, যে আমাদের আওয়ামী লীগ আর বিএনপির বাইরে একটা বিকল্প শক্তি আজকে গড়ে তুলতে হবে। এবং এই গড়ে তোলাটা কেবলমাত্র ক্ষমতার প্রয়োজনে না, এইটা প্রধানত প্রয়োজন ভোটারের হিসাবে না, ভোটের হিসাবেও না। এইটা প্রয়োজন যে মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি, এটা কোনো বায়বীয় জিনিস না। এইটা মূর্ত হয়েছে 4 রাষ্ট্রীয় মূলনীতির ভেতরে: গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র। এবং বাস্তব সত্য হলো বিএনপির জন্মই হলো এর বিরুদ্ধে দাঁড়িয়ে, আর আওয়ামী লীগ এই নীতিগুলো পরিত্যাগ করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলায় ভুল লুণ্ঠিত করে রেখেছে। ওর জন্য বুর্জুয়া শক্তির উপর নির্ভর করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়া সম্ভব না। বুর্জুয়াদের ফেলে দেওয়া পতাকা এখন বামপন্থীদের তুলে নিতে হবে, তুলে নিয়ে বলতে হবে যে আমরাই পারবো,
এই জিনিসটা করতে। আমরা সেই পলিসি নিয়ে কিন্তু আপনার যে মুক্তবাজার অর্থনীতি, এই যে পুঁজির যে একটি আগ্রাসী বা আস্ফালন, সেই জায়গার মধ্যে নিজেরা কিভাবে ভারসাম্য বা টাল সামলে চলবেন সেটা শুনবো। আসলে আমি বলছিলাম যে পুঁজির আস্ফালন, মুক্তবাজার অর্থনীতি এবং যারা বাম ঘরানার অর্থনীতিবিদ ছিলেন তারাও আজকাল দেখি যে বলতে শোনা যায় যে মুক্তবাজার অর্থনীতিকে মেনে নিয়েই এবং এই পুঁজির এই যে জয় জয়কার চাঁদে মেনে নিয়েই এই বাম রাজনীতিকে একটা অবস্থান নিতে হবে। বিকল্প শক্তির কথা যদি বলেন সেটার কথা বলছেন, এটাকে মেনে নিয়েই আমি জানি না আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। না, এইটা একটা প্রচার আছে। আচ্ছা, যে এখন চলতি ব্যবস্থার চলতি হাওয়ার সঙ্গে আমাকে আপোষ করে চলতে হবে। কিন্তু আসলে চলতি হাওয়াটা কি? আমি বাংলাদেশের প্রসঙ্গে যাব না, তৃতীয় বিশ্বের প্রসঙ্গে যাব না, আপনি আমেরিকার দিকে তাকান। আমেরিকায় যে ইলেকশন হচ্ছে সেখানে ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিন্টন এবং বার্নি স্যান্ডার্স, এবং স্যান্ডার্স যে প্রচারণা করছে সে বলছে যে আমি সমাজতন্ত্রে বিশ্বাস করি, আমি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, কমিউনিস্ট নয়, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। সে কি বলছে? ওয়াল স্ট্রিটকে ধ্বংস করে দিতে হবে। সে কি বলছে? ব্যাংকিং ব্যবস্থা বর্তমানে যেটা আছে সেইটার বিকল্পে পোস্ট অফিসকে কেন্দ্র করে ব্যাংকিং চালু করতে হবে। সে কি বলছে? যে আমাদের বড় লোকের উপরে ট্যাক্স বাড়িয়ে সেটা দিয়ে ইউনিভার্সাল হেলথ কেয়ার সেটা ইন্ট্রোডিউস করতে হবে, এবং শিক্ষা ব্যবস্থায় ছাত্রদেরকে অবৈতনিক সুযোগ ইত্যাদি দিতে হবে। ফরেন পলিসিতে সে বলছে নানান রকম কথা। তো আমি দেখতে পাচ্ছি, এবং সেটার প্রভাবে হিলারি ক্লিন্টনকেও কিন্তু এইসব এজেন্ডা বাদ দিয়ে তাকে মানুষের কাছে উপস্থিত হওয়া সম্ভবপর হচ্ছে না। যদিও আমরা উল্টা পিঠে দেখি যে রিপাবলিকান ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্প যে রকম কুৎসিত এবং অশ্লীল বাক্য উচ্চারণ করে বেড়াচ্ছে, এবং সেইখানে যে বর্ণবাদী এবং অন্যান্য প্রচারণা, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের একটা অংশ যে কতটা পচন তাদের ভিতরে ঘটে গেছে সেটা রিপাবলিকান ক্যান্ডিডেটদের ভিতরে প্রতিযোগিতায় এই ট্রাম্পের উত্থানের ভেতর দিয়ে কিন্তু আমরা দেখতে দেখা যায়। সুতরাং এই যে কথাটা বলা হচ্ছে যে পুঁজির জয় জয়কার, আজকে কিন্তু বাস্তব ঘটনা তা না। আপনি যে ফল, যে বিরাট ক্রাইসিসের ভেতরে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের যে ক্রাইসিসটা আমরা কয়েক বছর আগে দেখতে পেলাম, সেইটার আবার পুনরাবৃত্তির ঘটনায় দিকে বিশ্ব পুঁজিবাদী অর্থনীতি ধাবিত হচ্ছে, এটাই কিন্তু অধিকাংশ মানুষের ধারণা। সেখানে বাংলাদেশের বাস্তবতা কি? বাংলাদেশ যতদিন পর্যন্ত এই বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার সঙ্গে নিজেকে যুক্ত করে রাখবে ততদিন পর্যন্ত আপনি তার যে কেন্দ্রস্থিত রাষ্ট্রগুলো তার সেবা করা ছাড়া তার আর কিছু করার। সেখানে বাংলাদেশ আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, স্ট্যাটিস্টিক্সে কয়েকদিন আগে বের হয়েছে বাংলাদেশ থেকে যেই পরিমাণ টাকা যায় সেইটা যেই পরিমাণ টাকা আসে তার চেয়ে অনেক বেশি। তাহলে পরে বিদেশ থেকে আমরা সাহায্য পাচ্ছি না, আমরা এই উন্নত দেশগুলোকে সাহায্য করছি। এই উল্টো হচ্ছে ঘটনাটা। এবং আমরা এটা সবসময় হয় নদীর ভেতরে, আপনি দেখবেন যখন নদীর কেন্দ্র ভেতরে থাকেন স্রোত হলো খুব সচল, আর আশেপাশে যেগুলো স্রোত কিন্তু কমে যায়। আপনি যখন নিজেকে গা ছেড়ে দিয়ে তথাকথিত পুঁজিবাদী বিশ্বায়নে আপনি নিজেকে ছেড়ে দেবেন, তখন দেখা যাবে যে আমরা প্রান্তস্থিত দেশ হওয়ায় সমস্ত আবর্জনা এসে আমাদের এখানে জমা হওয়া শুরু করে। এই যে আমি বলতে চাই, আমাদের টাকা যে ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংকের যে রক্ষিত গচ্ছিত টাকা, সেটা যে রিজার্ভ থেকে যে টাকা আজকে পাচার হয়ে গেল বা হ্যাকিং করে বা কিভাবে হয়েছে এটা এখনো অনুসন্ধানের পর্যায়ে আছে, এইটা গোটা বিশ্ব পুঁজিবাদী বিশ্বায়নের যে ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট তারই একটা বহিঃপ্রকাশ কিন্তু আমরা এটার ভেতরে দেখতে পাচ্ছি। সুতরাং একটা মরা লাশ কাঁধে নিয়ে চলা, সেটা আপাতত মনে হতে পারে যে এটা ফ্যাশনেবল, কিন্তু ইতিহাসের বিচারে এইটার কোনো ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি। বাংলাদেশের যে মধ্যম আয়ের দেশ হওয়া, উন্নয়নমুখী অর্থনীতি বা উন্নয়নের রাজনীতি, টাইম হতো নাই। মধ্যম আয়ের দেশ কি হিসাবে বলছে যে মাথা পিছু আয় হলো 1 লক্ষ টাকার বেশি বছরে। এখন মাথা পিছু ব্যাপারটা খুব সাংঘাতিক ব্যাপার। আপনি যা কিছু এটা দিয়ে বুঝিয়ে দিতে পারেন। গড় একটা মানুষকে, আপনাকে, আপনার মাথা থেকে কোমর পর্যন্ত ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আর কোমরের নিচটা একটা জ্বলন্ত চুলার উপরে রাখলাম,
তারপরে যদি আমি বলি যে আপনি এখন নাতিশীতোষ্ণ অবস্থায় আছেন, তাহলে পরে এটা যেমন হাস্যকর এবং অগ্রহণযোগ্য, আমাকে 1 লক্ষ টাকা মাথা পিছু আয় এইটা বললেও এই একই রকম হাস্যস্কর ব্যাপার হবে। আমাদের এখানে দরিদ্রের সংখ্যা দিনের পর দিন বাড়ছে, এবং দারিদ্র্যের ব্যাপারটা কিন্তু অ্যাবসলিউট মেজারে হয় না, এটা হলো আপেক্ষিক ভাবে হয়। কারণ একেবারে গুহাবাসী মানুষ, তাদের তুলনায় ব্রিটিশ আমলে আমাদের যারা ছিল বা কৃতদাস আমলে ছিল, তাদের তো অবস্থার উন্নতি হয়েছিল, কিন্তু দারিদ্র্য দূর হয়েছে এটা কিন্তু তারা ভাবতো না। এটা হলো সামাজিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপেক্ষিকভাবে হিসাব করতে হয়। যখন বৈষম্য বাড়ে তখন অবশ্যম্ভাবীভাবে দারিদ্র্যের অনুভূতিটা সেইটা ক্রমাগতভাবে বাড়তে থাকে। একটু বলি যে আপনাদের দল সহ আমাদের বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় গণতন্ত্র মানে গণতন্ত্রের অবস্থাটা কি, সে কি অবস্থা, সেও কি নাতিশীতোষ্ণ অবস্থায়? না, গণতন্ত্রের অবস্থা খুবই বিপদের ভেতরে। সরকার বলে দিয়েছে যে উন্নয়ন আগে, গণতন্ত্র পরে, এবং এটা বলে মালয়েশিয়ান মডেল টডেল ইত্যাদি মহাথিরের পথ অনুসরণ করব। আমি একটু শুনতে অপেক্ষা করে আছি যে বঙ্গবন্ধুর পথ আর আমরা গ্রহণ করছি না, আমরা এখন মহাথিরের পথ গ্রহণ করব। এই কথাটা কবে আওয়ামী লীগ বলে এটা আমি শোনার জন্য অপেক্ষা করছি। আমরা কিন্তু মহাথিরের পথ অনুসরণ করার জন্য এবং মালয়েশিয়ার পথ অনুসরণ করার জন্য দেশ স্বাধীন করিনি। আমরা দেশ স্বাধীন করেছিলাম 4 নীতি বাস্তবায়ন করার জন্য, এবং সেই পথে অন্যরা সরে গেল। কমিউনিস্ট পার্টি এই পথ থেকে কোনোদিন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে এতক্ষণ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন।